নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনে নিফটি ফিফটির এটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছুটা রিকভার করার চেষ্টা করে, তারপরে শার্প পতন এসেছে এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন এই যে ওপেনিং, এটাই 23,800 লেভেলের নিচে হয়েছিল। তো 23,800 যে লেভেল, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। সেই সাপোর্ট জোনকে ভেঙেই আজকে ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে পড়তে পড়তে পরবর্তী যে সাপোর্ট জোন ছিল এই 23,600 তার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দেখতে পাচ্ছেন আজকের দিনের লো কত, 23,606। তো এখানে ওভার রিয়াকশন হয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিতে মোটামুটি একটা রিকভারি কিন্তু এসেছে। এই বোটম থেকে যদি দেখেন মোটামুটি 0.1% কাছাকাছি রিকভারি এই নিফটি ফিফটি দেখিয়েছে। তো আরেকটু যদি রিকভারি দেখাতো এটা ভালো হতো, যদি 23,800 উপরে বন্ধ হতো, কিন্তু সেটা হয়নি। আর এমনিতেও বর্তমানে শুক্রবার দিন মার্কেটে একটু প্রেসার থাকছে। তো সেই সবকিছু মিলিয়ে আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি টোটাল 0.43% পড়ে বন্ধ হয়েছে। আর শুধুমাত্র নিফটি ফিফটি নয়, এইখানে বিএসসি সেন্সেক্স সেখানেও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন রয়েছে। শুরুর দিকটা অনেকটা নিচে ওপেন হয়েছিল এবং তারপরে এই বোতন থেকে এখানে মোটামুটি 0.85%-এর কাছাকাছি রিকভারি এসেছে। আজকে সকালের দিকে ক্রুড অয়েলের প্রাইস অনেকটা বাড়া ছিল, 100-র উপরে উঠে গিয়েছিল। এখন তো দেখতে পাচ্ছেন এই 98-এর নিচে রয়েছে। কিন্তু যদি আজকের দিনেরই লম্বা চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন একসময় এই 102-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে তো আস্তে আস্তে পড়ছে। তো প্রথমে যখন তেলের প্রাইস অনেকটা উপরে ছিল, সেই কারণে আমাদের মার্কেট একটা বড় পতন এসে গিয়েছিল এবং তারপরে ক্রুড অয়েলের প্রাইস আস্তে আস্তে পড়তে থাকায় আমাদের মার্কেটে হালকা রিকভারি এসেছে। এবং এছাড়াও আরো কিছু ছোটখাটো কারণও ছিল। ক্রুড অয়েলের প্রাইস দেখতে পাচ্ছেন বর্তমানে এই 3%-এর কাছাকাছি পড়া রয়েছে এই ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড দুটোরই। আর এরপরে যদি ইউরোপিয়ান মার্কেট গুলো দেখি, এই ইউরোপিয়ান মার্কেট গুলো মোটামুটি 12টা 12:30টার সময় ওপেন হয়। বর্তমানে ইউরোপিয়ান মার্কেট গুলোতে তেজি দেখা গেল, দেখতে পাচ্ছেন ড্যাক্স 1.04% বাড়া, ফুটসি 100 0.56% বাড়া, ক্যাট 40 বেড়েছে 0.49%, ইউরোস্টক্স এগুলো 0.4% বাড়া। এখন তো এরকম বাড়া দেখাচ্ছি, কিন্তু যখন ওপেন হয়েছিল তখন কিন্তু এতটা উপরে ওপেন হয়নি। যদি চার্ট প্যাটার্ন দেখেন, দেখতে পাচ্ছেন এই ড্যাক্সের যে পারফরমেন্স তুলে নিয়েছে, শুরুর দিকটা কিছুটা গ্যাপ আপ ওপেন হলেও তারপরে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে রিকভারি এসেছে এবং এরই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও তেজি বেড়েছে। তারপরে এই ফুটসি 100 এটাও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন, শুরুর দিকটা লালে ওপেন হয়ে গিয়েছিল, তারপরে সেখান থেকে ভালো একটা তেজি দেখিয়েছে এবং মোটামুটি আমাদের ইন্ডিয়ান মার্কেট আজকের দিনে বলতে পারেন এই ক্রুড অয়েলের প্রাইস মুভমেন্টের কারণে বেড়েছে, তাই সঙ্গে সঙ্গে এই ইউরোপিয়ান মার্কেট গুলোতে এই তেজির কারণে বেড়ে গেছে। আর এরপরে এশিয়ান মার্কেট গুলো দেখে নেবো। এই এশিয়ান মার্কেট গুলো তো সকালের দিকে বন্ধ হয়ে যায়, সেই কারণে দেখতে পাচ্ছেন এখানে পতন ছিল। এই নিকেই 3.3% পড়া, তারপরে সাংহাই 1.6% পড়া ছিল, হ্যাংসাং 0.9% পড়া ছিল এবং কোস্পি এটা 5.72% পড়া ছিল। মানে এশিয়ার মধ্যে বলতে পারেন আমাদের এই নিফটি ফিফটি এটা বাকি দেশগুলোর থেকে কম খারাপ পারফরমেন্স দেখিয়েছে। বাকিগুলো তো দেখতে পাচ্ছেন অনেক অনেকটা করে পড়ে গেছে। এছাড়াও এই মার্কেট যে আজকের দিনে নেগেটিভিটি দেখিয়েছে, এর পেছনে ইউএস ইরানের যুদ্ধও রয়েছে। দেখতে পাচ্ছেন এই রেড সি ঝামেলা দেখতে পাওয়ার পরে এই আমেরিকা তারা ইরানের এই সাউথ থেকে নর্থ সব জায়গায় অ্যাটাক করেছে এবং ইরানও তার পরিপ্রেক্ষিতে অ্যাটাক করছে এবং ডোনাল্ড ট্রাম্প এখানে একটা বড় বক্তব্য সামনে রেখেছেন। এটা তো জানেন এই আমেরিকা ইরানের বিভিন্ন অ্যাসেট ফ্রিজ করে রেখে দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন এর পরেও যদি এই ইরান অ্যাটাক করে, তাদের এই শিপ এগুলোকে ড্যামেজ করে, ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেগুলো মেরামত করার জন্য যে টাকা, সেগুলোই ইরানের যে ফ্রোজেন অ্যাসেট রয়েছে সেগুলো থেকে ব্যবহার করা হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে ভায়োলেন্স এটা আরো বেশি বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন ইরান এবং তার সঙ্গে সঙ্গে জয়েন্ট ইউএস ইসরায়েল এরা দুপক্ষই নতুন করে মিসাইল এবং ড্রোন অ্যাটাকও শুরু করে দিয়েছে। তবু এই ক্রুড অয়েলের প্রাইসে আজকের দিনে পতন দেখতে পাওয়া গেছে কিছুটা উপর থেকে, এটাই পজিটিভ ব্যাপার। না হলে এই যে খবরগুলো আসছে, এখানে তো ক্রুড অয়েলের আরো বেশি বেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়াও আরো একটা খবর আজকে মার্কেটে ছিল, সেটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। দেখুন, ট্যারিফ নিয়ে আমাদের ইন্ডিয়ার উপর সেরকম চিন্তার ব্যাপার নেই, কারণ এই যে ট্যারিফ সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব একটা চিন্তার ব্যাপার নয়, বলতে পারেন ইন্ডিয়ার উপর পড়েনি। দেখতে পাচ্ছেন আমেরিকা কি করেছে, ইন্ডিয়ার উপর যে ট্যারিফ সেটা বরঞ্চ কাট করে দিয়েছে। আগে 12.5% ছিল, সেখান থেকে কমিয়ে 10% করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই পোস্ট লেবার এই ব্যাপারটাকে নিয়ে তদন্ত চলছিল। মানে এই আমেরিকা দেখছিল কোন দেশগুলো শ্রমিকদের অতিরিক্ত চাপ দিয়ে কাজ করায়, এই ওভার টাইম করায়, তারই সঙ্গে সঙ্গে অগ্রিম টাকা দিয়ে এই লেবারদের ধরে রাখে, তারই সঙ্গে সঙ্গে পুরোনো যে মাইনে সেগুলোকে আটকে রেখে ধরে রাখে। তো সেই ব্যাপারে তদন্ত চালাচ্ছিল। তো সেখানে দেখেছে ইন্ডিয়া ক্লিয়ার রয়েছে এবং সেই কারণে ইন্ডিয়ার উপর ট্যারিফটা বাড়েনি। এবং যে দেশগুলোতে এই পোস্ট লেবারের ব্যাপারটা সামনে এসেছে, তদন্তে উঠে এসেছে, সেই দেশগুলোর উপরে কিন্তু ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য দেশগুলোর উপর 12.5% ট্যারিফ বসছে। এটা বিশেষ করে কি কারণে
এখানে করা হচ্ছে ফোর্স ফ্লেভারের মাধ্যমে কি হচ্ছে, এই জিনিসপত্র অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে এবং সেইগুলো অনেক কিছুই আমেরিকাতে যাচ্ছে সেগুলোকে আটকানোর জন্য, এবং বিশেষ করে চায়না থেকে জিনিসপত্র যাওয়া আটকাতে এই ট্যারিফটা কিন্তু বসিয়েছে। তবে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে কিন্তু কোনো ফারাক পড়বে না, কারণ ইন্ডিয়ার এই যে ট্যারিফ এটা 10%ই রয়েছে। এর আগেই ফেব্রুয়ারি মাস করে দেখতে পাচ্ছেন 150 দিনের জন্য একটা 10% ট্যারিফ বসিয়েছিল সমস্ত ট্রেড পার্টনারের উপর, যেটাই জুলাই 24 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এবং তারপরে নতুন করে ট্যারিফ বসিয়েছেন আমাদের ইন্ডিয়ার উপর। তো সেই পুরোনো ট্যারিফটাই রইল 10% এবং অন্যান্য দেশগুলোর উপর 12.5% হয়ে গেল। সব দেশের উপর নয়, যেগুলোতেই পোস্ট লেবারের ব্যাপারটা সামনে এসেছে। এরপরে চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেটে ফিরে আসি। আমাদের এই ইন্ডেক্স গুলো কেমন পারফর্ম করলো? নিফটি 50 প্রায় 0.5% ডাউন, নেক্সট 50 সামান্য পড়ে বন্ধ হয়েছে, নিফটি ব্যাংক 0.18% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.32% পড়েছে, মিড ক্যাপ সিলেক্ট এবং প্যাটিস টাইপের বন্ধ হয়েছে, সামান্য সবুজের চিহ্ন রয়েছে। এরপরে 100 0.37% ডাউন, 200 0.31% পড়া, নিফটি 500 এটা 0.30% ডাউন, আর মিড ক্যাপ 50 এখানে দেখতে পাচ্ছেন 0.1% তেজি রয়েছে, আর মিড ক্যাপ 100 এটা 0.10% পড়া। আর স্মল ক্যাপে কেমন কি পারফরমেন্স রয়েছে? এই স্মল ক্যাপ 100 0.32% পড়া, আর স্মল ক্যাপ 50 এটা 0.23% পড়া। মোটামুটি দেখতে পাচ্ছেন একটা মিক্স রিয়াকশন কিন্তু এই ইন্ডেক্স ওয়াইজ দেখতে পাওয়া গেছে। আর ওভারঅল মার্কেট ব্রেক আজকের দিনে কেমন ছিল? মার্কেট ব্রেক মোটামুটি ভালোর দিকেই ছিল, দেখতে পাচ্ছেন বাড়া শেয়ারের সংখ্যায় আজকের দিনে তুলনামূলকভাবে বেশি, 1702 খানা শেয়ার বেড়ে বন্ধ হয়েছে এবং পড়েছে কতগুলো শেয়ার? এই 1595 খানা শেয়ার পড়ে বন্ধ হয়েছে। আর এরপরে সেক্টর ওয়াইজ দেখে নেবো। নিফটি অটো 1.10% পড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.20% পড়েছে, এফএমসিজি দেখতে পাচ্ছেন সেরকম বড় মুভমেন্ট নেই। নিফটি আইটি কিন্তু ভালো পারফর্ম করেছে, 0.82% বেড়েছে, মিডিয়া 1.86% বাড়া, মেটাল প্রায় 0.5% ডাউন, ফার্মা 0.41% পড়েছে। এরপরে পিএসইউ ব্যাংক এটা 0.65% বাড়া, প্রাইভেট ব্যাংক ফ্যাট টাইপে বন্ধ হয়েছে, আর নিফটি রিয়েলটি এটা প্রায় 0.5% কাছাকাছি ডাউন হয়েছে। আর এই ইনফোসিস গতকাল তো এর এডিআরে যখন চেক করেছিলাম 4% কাছাকাছি পতন ছিল, তবে দেখতে পাচ্ছেন আজকে ইন্ডিয়ান মার্কেটে অত বড় পতন দেখতে পাওয়া যায়নি। এই ইনফোসিস লিমিটেড 0.80% পড়ে বন্ধ হয়েছে। সারা দিনের জন্য দেখতে পাচ্ছেন একবারের জন্য এর আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে কিন্তু ওঠেনি, পুরো দিনটা এই লাল নিশানেই ছিল। আর নিফটি লেভেল তো দেখতে পাচ্ছেন নিচের দিকের যে লেভেল সেটা খুলে গেছে, এই 23,800 লেভেলটা। যদি উইকেন্ডে ভালো কোনো খবর চলে আসে 23,800 উপরে নিজেকে ধরে রাখতে পারে, তাহলে আবার 24,000 পর্যন্ত যাওয়ার জন্য রেডি হয়ে যাবে এবং 23,800 থেকে 24,200 এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতে পারে। আর এরপরে চলুন মার্কেটের টপ গেনার লুজার গুলো দেখে নিই। টপ গেনার লিস্টে ইউনাইটেড স্পিরিট রয়েছে 3.24% আপ, তারপরে এসি বা অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট 6.33% বেড়ে বন্ধ হয়েছে, কেপিআইটি টেকনোলজিস এটা প্রায় 4.5% এর কাছাকাছি বাড়া, তারপরে পিভিআর আইনক্স 4.73% আপ হয়েছে, আর আর কাবেল এটা বেড়েছে 5.37%, তারপরে টাটা ইলেক্সি এটা 4.41% আপ, এইচইজি লিমিটেড এটা 2% এর উপরে বাড়া রয়েছে, পারসিস্টেন্ট সিস্টেম এটা 3.86% আপ। আর এরপরে ডাউন শেয়ার গুলো মতিলাল অসল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড দেখতে পাচ্ছেন 7.15% পড়েছে। গতকাল কোম্পানির রেজাল্ট ছিল, খুব একটা যে খারাপ রেজাল্ট ছিল এমনটা নয়, দেখতে পাচ্ছেন ওই 2 বছর পর এত বেশি আজকের দিনে পড়ে গেল। কোম্পানির এই যে কোর বিজনেস রয়েছে এখানে মিক্স পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। এমনিতে যদি নাম্বার দেখেন দেখতে পাচ্ছেন ইমপ্রুভমেন্টই রয়েছে, সেলসে 25% জাম এবং নেট প্রফিট এখানে 10% বাড়া ছিল। তারপরে গোডিজি পড়ে গেছে 8.85%, সেম ইন্ডিয়া প্রজেক্ট এটা 5% এর লোয়ার সার্কিটে সারাদিনই প্রায় ট্রেড করেছে, সিরমা এসজিএস টেকনোলজি 6.67% ডাউন, তারপরে অ্যাকুটাস কেমিক্যাল এটা 6% এর কাছাকাছি পড়েছে, ফিজিক্স বালা এটা 4.69% ডাউন, সুইগি পড়েছে 3.84%। আর এরপরে কোয়ার্টার ওয়ানের কিছু রেজাল্ট দেখে নেব। আজকের দিনে বহু বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, যেমন এনটিপিসি রয়েছে, শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, এসবিআই লাইভ রয়েছে, হিন্দুস্তান জিঙ্ক রয়েছে, তারপরে লোধা, ব্যাংক অফ বরোদা রয়েছে, সিজি পাওয়ার রয়েছে, আরইসি রয়েছে, এরকম অনেক কোম্পানি রয়েছে। তারপরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল রয়েছে, এই ব্যাংক অফ ইন্ডিয়ার নাম দেখতে পাচ্ছেন, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিস রয়েছে, আপার ইন্ডাস্ট্রিজ রয়েছে, তারপরে ওয়েলস্পুন কর্প রয়েছে, স্টারলাইট টেকনোলজিস। তো এরকম লম্বা লিস্ট এইখানে রয়েছে, যেগুলোকে আপনারা এই ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম অনেক কোম্পানি কিন্তু আজকের দিনে তাদের নাম্বার পেশ করতে চলেছে। তো এভাবে এই কোয়ার্টার ওয়ান রেজাল্টের যে সিজন সেটা পুরো দামে শুরু হয়ে যাবে এবং এক দিনে 150, 200 এমনকি কিছু কিছু দিন 500-600 উপর কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। কিছু নাম্বার দেখে নেবো, যেমন শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড কেমন এলো নাম্বারের পরে দেখতে পাচ্ছেন সাপ একটা রিয়াকশন এসেছিল, তেজি এসেছিল, তারপরে আবার পড়ে গেছে। এখানে যদি
নাম্বার দেখি সেলস এর 16% জাম্প রয়েছে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার, মানে রেভিনিউ এবং নেট প্রফিট 2159 কোটি ছিল, এটা থেকে বেড়ে 3453 কোটি হয়েছে। কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম এটা দেখতে পাচ্ছেন 34% বেশি এসেছে, তো এটা পজিটিভ। কিন্তু যদি এনপিএ দেখি এটা কিছুটা খারাপের দিকে চলে গেছে। এই গ্রস এনপিএ এটা দেখতে পাচ্ছেন নন পারফর্মিং অ্যাসেট 4.58%, এটা থেকে বেড়ে 4.64% হয়ে গেছে। এবং নেট এনপিএ এটা দেখতে পাচ্ছেন আগে যেটা ছিল এবারে সেটাই থেকেছে। মোটামুটি এনপিএটা খারাপ আসার কারণে এই যে নাম্বার এটা কিন্তু প্রায় মিক্স এসে গেছে, সেই কারণে সেরকম তেজি ছিল না, তেজি এলো টেকেনি। তারপরে ডব্লিউপিআইএল লিমিটেড, তো ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড একটা কোম্পানি দেখতে পাচ্ছেন নাম্বারের পর এতে একটা শার্প রিয়াকশন ছিল। কেমন এলো নাম্বার? মোটামুটি ভালো, সেলসে 32% জাম্প 379 কোটি থেকে বেড়ে 501 কোটি, এবং নেট প্রফিটে 25.7 কোটি থেকে বেড়ে 59 কোটি এসেছে। এরপরে ওয়েন্ট ইন্ডিয়া লিমিটেড ভালো তেজি এসেছে 9.16% বাড়াও। কিন্তু যদি লম্বা চার্ট দেখেন দেখতে পাবেন এখানে টপ থেকে প্রায় 50%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি তো উপরে ওঠে কিন্তু সেখানে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। এইখানে কেমন এসেছে নাম্বার দেখতে পাচ্ছেন। কোম্পানির এই নেট প্রফিট এটা কত এসেছে 62 মিলিয়ন রুপি, রেভিনিউ কত এসেছে 709 মিলিয়ন রুপি। কোম্পানির নেট প্রফিট এটা 63% বেড়েছে, বেড়ে কত হয়েছে 6.18 কোটি, এবং রেভিনিউ এটা 37% বেড়েছে 70.93 কোটি। এই কনসোলিডেটেড নেট প্রফিট আগে কত ছিল 3.8 কোটি, সেটা থেকে বেড়ে 6.18 কোটি হয়েছে, এবং কনসোলিডেটেড রেভিনিউ এটা 51.6 কোটি ছিল, এটা থেকে বেড়ে 70.93 কোটি হয়েছে। ডোমেস্টিক সেলস দেখতে পাচ্ছেন 38% বেড়েছে, এই 49.25 কোটি হয়েছে। তো মোটামুটি সব দিক থেকে নাম্বার ভালো। এবং এই এবিটা দেখতে পাচ্ছেন এটা বেড়ে এসেছে 110 মিলিয়ন রুপি, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্জিন এটাও বেড়েছে। এরপরের কোম্পানি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, নাম্বারের পর একটা রিয়াকশন এসে গেছে, এবং এই নাম্বারের পরেই মোটামুটি এই কোম্পানিটা কিছুটা সবজি হলেও বন্ধ হয়েছে। কেমন নাম্বার? সেলস 77% আপ 7,723 কোটি থেকে বেড়ে 13,687 কোটি হয়েছে, এবং নেট প্রফিট 2204 কোটি ছিল, এটা থেকে বেড়ে 5,425 কোটি হয়েছে। তারপরে কোম্পানি অতুল লিমিটেড 5.68% বেড়েছে নাম্বারের পরে। এইখানে কেমন নাম্বার? সেলসে 25% বৃদ্ধি দেখা গেছে, 1478 কোটি থেকে বেড়ে হয়েছে 1848 কোটি, এবং নেট প্রফিট 132 কোটি ছিল, এটা থেকে বেড়ে 254 কোটি হয়েছে। তারপরে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড, এর নাম্বার মিক্স এসেছে। ওইখানে থেকে সেলস দেখেন 14% জাম্প 2878 কোটি থেকে বেড়ে হয়েছে 3281 কোটি, এবং নেট প্রফিট এটা 267 কোটি থেকে বেড়ে হয়েছে 308 কোটি। তো দেখতে পাচ্ছেন এই ইয়ার অন ইয়ার সব জায়গাতেই তো পজিটিভ, তাহলে কেন মিক্স বললাম? কারণ কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো সব দিক থেকেই পড়ে গেছে। এই সেলস, এবিটা, নেট প্রফিট, ইপিএস এই মার্চ 2026-এর কোয়ার্টারের তুলনায় এই জুন 2026 কোয়ার্টারে সব জায়গাতেই কম। এছাড়াও কোম্পানির এবারে যে নাম্বার এলো যদি দেখেন এই মার্কেটে যে অনুমান ছিল সেটাকে মিস করে গেছে, তো এই কারণেই বললাম এই নাম্বারটা মিক্স এসেছে। এমনিতে তো দেখলে ভালো মনে হবে কিন্তু অনুমানের তুলনায় খারাপ। এছাড়াও কোম্পানির এই যে মার্জিন এটাও দেখতে পাচ্ছেন সিঙ্ক হয়েছে, মানে কমে গেছে। এই সেমিকন্ডাক্টর সেক্টরে কোম্পানির যে লস এটা বেড়ে গেছে। আর এই রেজাল্টের দিক থেকে শেষ কোম্পানি রতন ইন্ডিয়া পাওয়ার লিমিটেড, নাম্বারের পরে শার্প রিয়াকশন এতেও ছিল। একটা ছোট প্রাইসের কোম্পানি দেখতে পাচ্ছেন এই 8.5 টাকা কিছুটা উপরে ট্রেড করছে। এখানে কেমন নাম্বার? এই সেলস 3% পড়া 822 কোটি থেকে পড়ে 799 কোটি হয়েছে, কিন্তু নেট প্রফিট আবার বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে কোম্পানি লসে ছিল, এই 13 কোটির লস পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানি 45 কোটির প্রফিট পোস্ট করেছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট কত ছিল? এই 42 কোটি, মানে ইয়ারলিও ভালো এসেছে এবং কোয়ার্টারলিও ভালো এসেছে এই নেট প্রফিটের দিক থেকে। আর ভিডিও শেষে নিফটি ঢাল আজকে খারাপই ছিল, মাত্র 14টা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং 36টা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো? ভালোর দিকে দেখতে পাচ্ছেন এইচসিএল টেক রয়েছে 1.95% বাড়া, সিবলা 1.15% বেড়েছে, উইপ্রো বেড়েছে প্রায় 1%, আইটিসি এটাও প্রায় 1%-এর কাছাকাছি বাড়া, এবং এইচডিএফসি লাইফ এটাও 0.8% বেড়েছে। এই টপ গেনারে দেখতে পাচ্ছেন দুখানা কোম্পানি আইটি সেক্টর থেকে রয়েছে, একটা হচ্ছে এইচসিএল টেক আর একটা হচ্ছে উইপ্রো। আর টপ লুজার কোনগুলো? লুজার্স এর মধ্যে আজকে ইটার্নাল রয়েছে 2.5% ডাউন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2% পড়া, বাজাজ ফিনান্স এটাও 2% পড়েছে, শ্রীরাম ফাইন্যান্স পড়েছে 1.93%, এবং বাজাজ অটো এটা 1.63% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।